দেখ, তোদের আজকে একটা নতুন চ্যাপ্টার শুরু করি। চ্যাপ্টারটা হচ্ছে ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থা। তার মধ্যে আমাদের সিলেবাসের মধ্যে আছে ফিজিক্যাল আর কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। তো এই যে সাম্যাবস্থা, দেখ আমি হেডিং দিয়েছি সাম্যাবস্থা। সাম্যাবস্থাটা একটু আমাদেরকে বুঝতে হবে। সাম্যাবস্থার এই শব্দটা এসছে সাম্যের অবস্থা, সাম্য। এই সাম্য মানে কিন্তু আমাদের যে ধারণা আছে, দেখবি তোরা একটু বড় হয়েছিস, দেখবি কার্ল মার্কসের একটা দর্শন আছে, ফিলোসফি আছে, সাম্যবাদ। সাম্যবাদ বলে সেই সাম্য বা ইকুইলিব্রিয়াম। এই সাম্যটা মানে কিন্তু সমান নয়। সমান আর সাম্যের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ আছে, অনেকটা তফাৎ। আচ্ছা, আমি আবার ভিডিওটা দেখে নিই। হ্যাঁ, আমাদের ভিডিওটা ঠিকঠাক আছে। দেখ, সাম্য সাম্য আর সমান কিন্তু আলাদা। কেমন হয়, কীভাবে আলাদা? মানে ধর, একটা দড়ি টানাটানি খেলা চলছে তোদের ক্লাস 11-এর ছেলে মেয়েদের সাথে ক্লাস 4-এর ছেলে মেয়েদের। দেখা গেল 4-এর 20টা ছেলে মেয়ে একদিকে টানলে আর ক্লাস 11-এর 9টা ছেলে মেয়ে একদিকে টানলে দড়িটা কোনো দিকেই নড়ছে না, একদম সমান থেকে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে এই 9জন 11-এর ছেলে মেয়ে সঙ্গে সাম্য স্থাপিত হয়েছে। কাদের? ইকুইভ্যালেন্ট সাম্য। কাদের? না, 20 জন ক্লাস 4-এর ছেলে মেয়ের। দেখ, এটা সমান নয়, কিন্তু এটা একটা সাম্যাবস্থা। আবার ধর, তাহলে এই যে কার্ল মার্কসের সাম্যটা কি? কার্ল মার্কসের সাম্য সম্পর্কে আমাদের ধারণাটা রাজনীতিবিদরাই ভুল দিয়ে দেয়, আমাদের কোনো সাধারণ মানুষের দোষ নেই। তুই সাম্যবাদ পড়লে বুঝতে পারবি। সেখানে এমনটা বলা হচ্ছে না যে একটা বড় লোকের কাছ থেকে টাকা কাড়িয়ে গরিবদেরকে দিয়ে দাও তাহলেই সবাই খুব সুখী হয়ে যাবে। ব্যাপারটা এরকম নয়। মানে সবাইকার সমান অর্থনৈতিক অবস্থা হবে এমনটা সাম্যবাদ কিন্তু বলছে না। সাম্য একটা, এই যে ইকুইলিব্রিয়াম, এটা এমন একটা অবস্থা, এমন একটা ফেজ, যে অবস্থায় একটা সিস্টেম নিজে সুখী থাকবে। মানে ব্যাপারটা একটু ক্লিয়ার করি, তাহলে তোরা বুঝতে পারবি। ধর, তোদের চাহিদাটা কি? এই তোরা সবাই সায়েন্স নিয়ে পড়ছিস, মেডিকেল দিবি, কেউ ইঞ্জিনিয়ারিং দিবি, কেউ জেনারেল লাইনে পড়বি। এই যে পড়ছিস সায়েন্স নিয়ে, এই চাহিদাটা হচ্ছে কি? এই যে এত পরিশ্রম করে পড়ছিস তোরা, অনলাইনে নেট খরচা করে অনলাইন পড়তে হচ্ছে, অনেক বাঁকুড়া দূরের থেকে, দূরবর্তী জায়গা থেকে এসে বাঁকুড়া টাউনে এসে তোরা অফলাইনে ক্লাস করবি। এখন এই কোভিড সিচুয়েশন, তাছাড়া এতদিন ফুল ফেজেড ক্লাস চলতো টিউশনগুলোতে, স্কুলগুলোতেও। এই যে এত কষ্ট করে পড়বি, এই যে পড়ছিস, তার কারণ কি? তার কারণটা হচ্ছে, আমি তোদের একদম কেমিক্যাল বন্ডিংয়ের সময় বলেছিলাম একই কথা। আমাদের ইউনিভার্সের, এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রত্যেকটা সিস্টেম স্টেবল হতে চাইছে। এই যে স্টেবল হতে চাওয়া মানে কি? মানে তোরা একটা চাকরির দরকার। সেই চাকরির দরকারের জন্য পড়াশোনা করে, লেখাপড়া করে সেই চাকরিটা পাওয়া অনেক সোজা হয়। সেই জন্য আমাদের এই সায়েন্স নিয়ে পড়া, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং ইত্যাদি। মানে ধর, আমি বলতে চাইছি, ধর যদি এরকম গভর্নমেন্ট একটা তো এমন একটা পলিসি করলো, এমন তোকে ধর, তোদের পার্টিকুলার একজনকে, যে আমার এই কথাটাকে শুনছিস তার জন্য ধর বলা হলো যে তোমার সারা জীবন তুমি যেখানে খুশি ট্রাভেল করতে পারবে, ট্রেনে, প্লেনে, বাসে, 4 হুইলারে, তোমার কোনো টাকা লাগবে না। তুমি একটা এই কার্ডটা দিচ্ছে, কার্ডটা দেখালেই যে কোনো জায়গায় ফ্রি, যে কোনো রেস্টুরেন্টে তোমার খাওয়া দাওয়া, বড় বড় হোটেলে খাওয়া দাওয়া ফ্রি, যে কোনো বড় বড় হসপিটালে তোমার চিকিৎসা ফ্রি, তোমার এবং তোমার পুরো পরিবারের। তোমার যে কোনো শপিং মলে তুমি যে কোনো জিনিসপত্র কিনতে পারো, এই কার্ডটা দেখালেই তোমাকে দিয়ে দেবে, ইত্যাদি। এবং তার তোকে তোর যা যা নিত্য ব্যবহার্য জিনিস এবং তোর যা যা ইচ্ছে, সমস্ত কিন্তু শখ সাদ আল্লাহ তোকে পূরণ করে দিচ্ছে ওই কার্ডটার মাধ্যমে। যদি এরকম দেয়া হয়, তাহলে কেউ কষ্ট করে এরকম পড়বি না নিশ্চয়ই, যে আমার এত কষ্ট করে তোকে সায়েন্স পড়তে হবে না, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং পড়তে হবে। সবাইকার উদ্দেশ্য তো এটাই। যখন এটা অফলাইনে হলে আরও ভালো আমি তোদেরকে এক্সপ্লানেশন দিতে পারতাম।
যাই হোক, এখানেও তোর খুব একটা অসুবিধা তোদের হবে না। মানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি, আমাদের একটা নির্দিষ্ট জায়গাতে আমাদের পৌঁছাতে হবে। সেই নির্দিষ্ট জায়গাটা কিন্তু ম্যান টু ম্যান ভ্যারি করে, এটা আমি বলতে চাইছি। মানে ধর, তোকে যদি এরকম কার্ডটা প্রোভাইড করার পর তোর যদি ধর একটা ভালো গাড়ি থাকে, একটা ভালো ল্যাপটপ থাকে, একটা ভালো মোবাইল থাকে, একটা একটা ভালো মোটরসাইকেল থাকে, আর দুটো ভালো ভালো বাড়ি থাকে, তাহলে তুই বলবি যে আমি দিব্যি আছি, খুব সুখে আছি। তোকে যদি টাটা বা আম্বানির লাইফস্টাইলে ফেলে দেওয়া হয়, তুই সুখে থাকবি না। মানে একটা টাটা বা আম্বানির ঘরগুলো হচ্ছে আমাদের ঘরগুলোর 2.5 তলার সমান। সেই মানে ফুটবল খেলা যাবে এরকম, তোর ওই ঘরটাতে তোর ঘুম ধরবে না। জাস্ট আমাদের একটা এই মোটামুটি মাঝারি সাইজের ঘরেই আমরা আমরা অভ্যস্ত। তাহলে আবার তাকে যদি তোর লাইফস্টাইলে ফেলে দেওয়া হয়, টাটা বা আম্বানিকে, সেও ঠিক ঠিক থাকতে পারবে না। তাহলে আমরা আমাদের প্রত্যেকের লিমিটেশন আছে, প্রত্যেকের একটা লিমিট আছে। সেই লিমিটটা পর্যন্ত আমরা যেতে চাই, আমরা আগ্রহী যেতে। তার বাইরে বেরোলে কিন্তু আমরা ঠিক ঠিক থাকি না, আমরা ভালো থাকি না। তাহলে সমান করার প্রশ্ন নেই। তোকে এমন একটা সুযোগ প্রোভাইড করা হবে, একটা সাম্য স্থাপন মানে ফিলোসফিতে, দর্শনে সাম্য স্থাপন মানে তোকে এমন একটা সুযোগ দেওয়া হবে, যে সুযোগটা পেলে তুই সুখী থাকবি। তুই পাশের বাড়িকে হিংসে করবি না, তোর মনে হবে না যে আমি খুব খারাপ আছি, ও খুব ভালো আছে। এই রকম একটা অবস্থাকে বলে সাম্যাবস্থা, যেটাকে আমরা ভিজুয়ালি মানে দেখেও কিন্তু আমরা সাম্যাবস্থাটাকে বোঝাতে পারি। যেমন ধর, আমি দেখাচ্ছি, দেখ এই পেনটার সাহায্যে দেখাচ্ছি, তোরা নিশ্চয়ই ভিডিওটাকে দেখতে পাচ্ছিস। আমি আমার একটা পুরানো মোবাইল আছে, সেই মোবাইলটাতে এই পেনটাকে এরকম করে রাখলাম। এ দেখ, পেনটা রয়ে গেছে, পেনটা রয়ে যাচ্ছে, এটা রয়ে গেছে। এটা একটা সাম্যাবস্থা। এটাকে আবার যদি একটু এরকম ঠেলে দিই, দেখ পড়ে যাচ্ছে। এটা একটা সাম্যাবস্থা। আবার এটাকে এরকম করে সুই দিলাম, এটাও আবার রয়ে গেল, এটাও একটা সাম্যাবস্থা। এটা কিন্তু এটাতে মজাটা হচ্ছে, দেখ এটাকে একটু যদি আমি অবস্থায় পরিবর্তন করছি, এটা কিন্তু আবার পুরানো অবস্থায় ফিরে আসছে। কিন্তু এই জায়গাটাতে, এইখানে যে সাম্যাবস্থাটা তৈরি করেছিলাম, সে সাম্যাবস্থাতে একটু ঠুকে দিলে কিন্তু পড়ে যাচ্ছে। আবার এইভাবে যদি আমরা রাখার চেষ্টা করি, তাহলে রাখতে পারছি না, পড়ে যাচ্ছে। এবং কোনাকোনিভাবে যদি রাখার চেষ্টা করি, তাহলে এটা সাম্যাবস্থা নয়, এটা একটা অসাম্য, এটা নন ইকুইলিব্রিয়াম। তাহলে সাম্যাবস্থা মানেটা কি? ধর একটা পেন, এই পেনটাকে যদি এরকম করে রাখি, সে থেকে যাচ্ছে। তাকে যদি এই অবস্থাটার যদি পরিবর্তন আমরা না করি, সামান্য ঠুকে যদি না দিই, এ অনন্তকাল এরকমই থেকে যাবে। আবার এটাও একটা সাম্যাবস্থা। এটার ক্ষেত্রে অ্যাডভান্টেজ হচ্ছে, এটাকে যদি একটু আধটু চেঞ্জও করি এবং তুলে ফেলে দিলাম, আবার ওই পুরানো অবস্থায় ফিরে আসবে। এটা ফিরে আসবে না, এটাকে কিছু যদি ডিস্টার্ব না করি, তাহলে কিন্তু রয়ে যাবে। আর এইরকমভাবে কিন্তু পেনটা এইরকমভাবে থাকতেই পারবে না। তাহলে এই দুটোই হচ্ছে সাম্যাবস্থা, বা ইংরেজিতে হচ্ছে ইকুইলিব্রিয়াম। আর এটা হচ্ছে অসাম্য, অর্থাৎ ইংরেজিতে নন ইকুইলিব্রিয়াম। এবারে এই দুটোর মধ্যে এটা হচ্ছে সুস্থির সাম্য, অর্থাৎ স্টেবল ইকুইলিব্রিয়াম, ইকিউএলএম লিখলাম সংক্ষেপে। আর এটা হচ্ছে অস্থির সাম্য বা আনস্টেবল ইকুইলিব্রিয়াম, অস্থির সাম্য। তাহলে সুস্থির সাম্যটা কি না, যেটার অবস্থা যদি সামান্য পরিবর্তনও করে দিয়ে এরকম করে আছে, তাহলেও আবার পুরানো অবস্থায় ফিরে আসবে। আর অস্থির সাম্যটা কি, যেটার অবস্থা একটু সামান্য পরিবর্তন করলে কিন্তু নষ্ট হয়ে যাবে সাম্য অবস্থাটা। আর অসাম্যটা কি, অসাম্যটা হচ্ছে ওইরকম অবস্থায় থাকতেই পারে না। তাহলে এই হচ্ছে সাম্য অবস্থা। আমরা এই পার্টটার উপরে আলোচনা করছি, সাম্যাবস্থার উপরে আলোচনা করছি। এই হচ্ছে সাম্য, যে অবস্থাটাতে একটা সিস্টেম হ্যাপি থাকবে, সুখী থাকবে। অর্থাৎ যে অবস্থাটা যদি আমরা বাইরে থেকে যদি সেই অবস্থাটার পরিবর্তন করতে যদি না চাই বা না করি, তাহলে অনন্তকাল ধরে সেই অবস্থাটা, ওই সিস্টেমটা কিন্তু বজায় রাখবে। এটাকে বলে এটাকে আমরা ইকুইলিব্রিয়াম বা সাম্য বলবো। এবারে দেখ,
এরপরে এটাকে বড় একটাকে তোরা লিখে নিতে পারিস বা বড় একটাকে স্ক্রিনশট নিয়ে নে, পরে লিখে নিবি। এরপরে আমি চলে আসবো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম বা ভৌত সাম্যাবস্থা। দেখ, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম বা ভৌত সাম্য বা সাম্যাবস্থা। এই ভৌত সাম্যাবস্থাটা কি? ভৌত সাম্যাবস্থাটা হচ্ছে যে এই ভৌত পরিবর্তনের ক্ষেত্রে, যেমন ধর একটা বদ্ধ পাত্রের মধ্যে এইখানে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার 1 atm প্রেসারে খানিকটা জল আর খানিকটা বরফকে এরকম করে রেখেছি। এটা হচ্ছে বরফ বা আইস, আর এটা হচ্ছে ওয়াটার বা জল। তাহলে এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতে এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে আমরা জানি জলটা জমে বরফ হয়, আবার বরফটা গলে জল হয়। তাহলে কি হবে? এই বরফ এবং জলের মধ্যে একটা সাম্য স্থাপিত হবে। মানে কি, বরফটা কিছুটা গলে জল হবে, জলটা কিছুটা জমে আবার বরফ হবে, কিন্তু মোটের উপরে বরফের পরিমাণও কমবে না বা বাড়বে না, জলের পরিমাণও কমবে না বা বাড়বে না, এবং একটা সাম্য স্থাপিত হবে। তখন আমরা বলবো এটা একটা ভৌত সাম্যাবস্থা। একই রকমভাবে তুই যদি জল এবং জলীয় বাষ্পের মধ্যে সাম্যাবস্থা তৈরি করতে পারিস, এটা যেমন আমরা বলতে পারি সলিড লিকুইড ইকুইলিব্রিয়াম বা কঠিন তরল সাম্য। আবার একই রকমভাবে জল আর জলীয় বাষ্পর মধ্যে তরল বাষ্প তরল গ্যাসীয় সাম্যাবস্থা তৈরি হতে পারে। এই প্রসঙ্গে সাম্যাবস্থা নানা রকমের হতে পারে। তাহলে ধর একটা গ্যাস একটা জলের একটা তরলের মধ্যে দ্রবীভূত হচ্ছে, যেমন আমরা যে শ্বাসকার্য, একটা জলের মধ্যে জলচর প্রাণীরা অক্সিজেন গ্রহণ করে কি করে? কারণ জলের মধ্যে অক্সিজেনটা দ্রবীভূত আছে। একটা মাছ যে শ্বাসকার্য চালাচ্ছে, জলের মধ্যে যদি অক্সিজেন না থাকতো সে শ্বাসকার্য চালাতে পারতো কি করে? তাহলে এই যে জলের মধ্যে গ্যাসীয় পদার্থের এই যে দ্রবীভূত হওয়া, ডিজলিউশন, এটারও একটা সাম্যাবস্থা কিন্তু স্থাপিত হয়। এখানে তরলে দ্রবীভূত গ্যাসের সাম্যাবস্থা, তরলে দ্রবীভূত গ্যাসের সাম্যাবস্থা তোরা তোদের বইয়ে পেয়ে যাবি। তরলে দ্রবীভূত গ্যাসের সাম্যাবস্থা পেয়ে যাবি। ইকুইলিব্রিয়াম ইন লিকুইড, ইকুইলিব্রিয়াম কোথাকার ইকুইলিব্রিয়াম না ডিজলভ গ্যাস ইনটু লিকুইড। এখানে ধর যেমন ধর যেটা যেভাবে বললাম, ছবিটা ধর একটা ছবি আঁকি, একটা বদ্ধ পাত্রর মধ্যে, বদ্ধ পাত্র কেন রাখছি? এছাড়া গ্যাসটা বেরিয়ে যাবে। এরকম একটা তরল আছে, এটা হচ্ছে লিকুইড। সেই লিকুইডটার মধ্যে একটা গ্যাস এরকম করে আছে, সেই গ্যাসটার কিছু কিছু অণু কিন্তু এখানে দ্রবীভূত হয়ে গেছে, কিছু অণু দ্রবীভূত হয়ে গেছে, এবং এই গ্যাসটা এখানে কিন্তু তরলটার উপরে চাপ প্রয়োগ করছে। দেখা যাচ্ছে কি, এই চাপটাকে যদি এটা যদি প্রেসার বা চাপ বলি, গ্যাসের চাপ, আর ডাব্লিউটা যদি গ্রামে গ্যাসটা দ্রবীভূত গ্যাসটার গ্রামে প্রকাশিত ভর, ওয়েট অফ ডিজলভ গ্যাস মানে দ্রবীভূত গ্যাসের ভর। তাহলে যদি সাম্যাবস্থা যদি স্থাপিত হয়ে যায়, এটা একটা সাম্যাবস্থা স্থাপিত হয়ে গেছে। ধর এই যে সাম্যাবস্থার চিহ্ন, এই যে সাম্যাবস্থার চিহ্ন দিয়েছি, ভৌত সাম্যাবস্থার ক্ষেত্রে এইরকম দুটো ডবল হেডেড আর ব্যবহার করবি। এইটা হচ্ছে সাম্যাবস্থার, এটা হচ্ছে একটা সাম্যাবস্থা রিভার্সেবল ফিজিক্যাল ভৌত সাম্যাবস্থার ক্ষেত্রে ব্যবহৃত তীর চিহ্ন, রিভার্সেবল অ্যারো বলা হয় এটাকে। আচ্ছা, এখানে হেনরি বলে একজন বিজ্ঞানী, হেনরি একটা সূত্র দিয়েছিল, হেনরিস ল বলা হয়। সেখানে বলছে যে এই যে গ্রামে প্রকাশিত যে ভরটা, সেটা কিন্তু চাপের সঙ্গে কিন্তু সমানুপাতিক, অর্থাৎ ডাব্লিউ ভ্যারিজেস পি অর ডাব্লিউ সমান কে পি। এটাকে কিন্তু তোরা লিখে রাখবি, বড় একটাকে তোরা লিখে নে, আমি কিন্তু
কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে এবারে চলে যাবে। তাহলে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম গেল, এবারে আমরা আসবো কেমিক্যাল ইকুইলিব্রিয়ামে। বোর্ডওয়ার্কটাকে মুছে দিই। এবারে আমরা চলে আসি আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। রাসায়নিক সাম্যাবস্থা। এই রাসায়নিক সাম্যাবস্থা বুঝতে গেলে আমাদেরকে যে দুটো জিনিসকে বুঝতে হয় সেটা হচ্ছে বিভিন্ন বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া করাবো। রাসায়নিক বিক্রিয়া মানে ধর একমুখী রাসায়নিক বিক্রিয়া। একমুখী রাসায়নিক বিক্রিয়া যেমন ধর KClO3, এই KClO3টাকে যদি তাপ প্রয়োগ করা হয় দেখা যায় এই KClO3কে যদি তাপ প্রয়োগ করা যায় দেখা যায় অক্সিজেন গ্যাস হয়ে বেরোচ্ছে। তাহলে KClO3, তাহলে কিন্তু KCl আর অক্সিজেনে মিশালে কিন্তু তুই KClO3 পাবি না। আবার তোর আরেকটা উদাহরণ দিচ্ছি, এটা 1 নম্বর যদি উদাহরণ হয়। আরেকটা উদাহরণ দিচ্ছি, AgNO3 সিলভার নাইট্রেট। সিলভার নাইট্রেটের সাথে যদি KCl এর বিক্রিয়া করিস, জলীয় দ্রবণ ব্যবহার করবি। AQ মানে হচ্ছে অ্যাকুয়াস, মানে সিলভার নাইট্রেটের জলীয় দ্রবণ, তার সাথে KCl এর জলীয় দ্রবণ যদি মিশিয়ে দিস দেখা যাবে যে KNO3 অ্যাকুয়াস প্লাস AgCl অ্যাকুয়াস হয়ে গেছে। এটা AgCl এর একটা সাদা অধক্ষেপ পড়ে যাবে। এটার কিন্তু একটা AgCl এর সাদা অধক্ষেপ দেখতে পাবি। AgCl এর একটা সাদা অধক্ষেপ, এই যে অধক্ষেপের চিহ্ন নিচের দিকে দিচ্ছিল মানে অধক্ষিপ্ত হবে, সাদা রঙের AgCl অধক্ষিপ্ত হবে। তুই যদি AgCl এর সাথে KNO3 মেশাস কিন্তু এই দুটোকে পাবি না। তাহলে এটা একমুখী বিক্রিয়া, বিক্রিয়া এদিক থেকে এদিকে হয়, এদিক থেকে এদিকে হয় না। এবারে রিভার্সিবল একমুখী বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া বা ইরিভার্সিবল রিঅ্যাকশন, তাহলে এরা সাম্যাবস্থায় আসবে না, কারণ এই বিক্রিয়াটা আস্তে আস্তে এই KCl3 শেষ হয়ে যাবে, AgNO3 এর KCl শেষ হয়ে যাবে। শেষ হয়ে গেল শুধুমাত্র বিক্রিয়া পাতে এই দুটো পড়ে থাকবে, দেখবে এগুলো এই দুটো শেষ হয়ে গেছে। এই নিচের বিক্রিয়াটার ক্ষেত্রে বলছি, বা উপরের বিক্রিয়াতে তুই যদি KCl3 দিয়ে হিট দিস, একটা টাইমে KCl3 শেষ, KCl আর O2 থেকে যাবে। কিন্তু সাম্যাবস্থা মানে কি, সবাইকে, সমস্ত সিস্টেমটাকে সুখী রাখতে হবে। শুধু আম্বানিকে সুখী রাখলেই চলবে না, তোকে আমাকে সুখী থাকতে হবে, তবেই সেটা সাম্যাবস্থা। তাহলে আরেকটা হচ্ছে আরেক রকমের রাসায়নিক বিক্রিয়া, উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়ার ইংরাজি হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন গুলো কেমন হবে? রিভার্সিবল রিঅ্যাকশন গুলো হবে ধর A প্লাস B থেকে যদি C প্লাস D হয়, তাহলে আবার D প্লাস C মানে C প্লাস D, এদের মধ্যে বিক্রিয়া করে আবার A প্লাস B হবে। অর্থাৎ কিনা A প্লাস B সাইন অফ রিভার্সিবল, এটাকে বলা হয় সাইন অফ রিভার্সিবল বা উভমুখী বিক্রিয়ার চিহ্ন। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে অ্যারোগুলো একটা ওয়ান মানে সিঙ্গেল হেডেড অ্যারো, একটা মাথা, অর্ধেকটা মাথা থাকবে। আর ফিজিক্যাল সাম্যাবস্থার ক্ষেত্রে এরকম অ্যারো ব্যবহার করবি। এটা হচ্ছে রাসায়নিক সাম্যাবস্থার ক্ষেত্রে এই অ্যারোটা C প্লাস D। এটার অর্থ হচ্ছে কি, A প্লাস B তে যদি মেশাস C আর D তৈরি হবে, আবার C আর D বিক্রিয়া করে A আর B তৈরি করবে। তাহলে এগুলো হচ্ছে উভমুখী বিক্রিয়ার একদম বাস্তব উদাহরণ আমি দেব, কিন্তু তার আগে আমি একটা এই উভমুখী বিক্রিয়ার কনসেপ্টটা কি করে এলো সে সম্পর্কে একটু তোদেরকে বলে দিই। এই বোর্ডটাকে তোরা লেখেন, ঠিক আছে? তাহলে আমি বোর্ডটাকে এবার মুছে দিচ্ছি। এবারে দেখ মজাটা হচ্ছে কি, এবারে এই যে উভমুখী বিক্রিয়া A প্লাস B মিশিয়ে C প্লাস D তৈরি হতে পারে, এই ধারণাটা আগে কেমিস্টদের মধ্যে ছিলই না। কেমিস্টদের ধারণা ছিল সমস্ত বিক্রিয়াই হচ্ছে একমুখী, মানে A আর B থেকে বিক্রিয়া করে C আর D শুধু তৈরি হয়। মানে ধারণাটা কেমন ছিল? ধারণা ছিল যে কোনো কোনো যৌগের সঙ্গে বা মৌলের সঙ্গে কোনো কোনো যৌগ বা মৌলের বিশেষ আসক্তি বা অ্যাফিনিটি থাকে, তাই রাসায়নিক বিক্রিয়াগুলো হয়। যেমন ধর কী করে প্রমাণ পেয়েছিল আগেকার বিজ্ঞানীরা, এরকম ভাবলো কী করে, তার অনেকগুলো কারণ আছে। যেমন ধর আমাদের
এই যে পৃথিবীর মধ্যে এত জল আছে H2O, তারা নিশ্চয়ই হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেনের খুব আসক্তি আছে, মানে অ্যাফিনিটি আছে, হাইড্রোজেন আর অক্সিজেন একসঙ্গে কাছাকাছি বসতে চায়, তাই জলের এত সঞ্চয়। বা এত বড় বড় পাহাড় আছে পৃথিবীর চারদিকে, ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়ামের সাথে কার্বনেটের নিশ্চয়ই বিশেষ আসক্তি আছে। বা এত সমুদ্রে জলের মধ্যে নুন আছে NaCl, তার নিশ্চয়ই সোডিয়ামের সাথে ক্লোরিনের নিশ্চয়ই একটা বিশাল আসক্তি আছে। তাহলে কিন্তু আমরা তাহলে কি বলবো, এন এর সাথে Cl মিশিয়ে NaCl পেতে পারিস, কিন্তু উল্টোটা NaCl থেকে কখনো NaCl পাওয়া যাবে না, এটা বিজ্ঞানীদের ধারণা ছিল। এই যে ধারণাটা এটাকে সমূলে উৎখাত করে, এটাকে পুরো চেঞ্জ করে দেয় যে বিজ্ঞানী, তার নাম হচ্ছে বার্থেলেট। বার্থোলেট 1803 সাল। বার্থোলেট, এখানে আমি তোদের গ্যাস লয়ে আমি যে বিভিন্ন রকমের রিয়েল গ্যাসের ইকুয়েশন স্টেট লিখেছিলাম, সেখানে আরেকজন এইরকম নামের আরেকটি বিজ্ঞানীর কথা উল্লেখ করেছিলাম, তারটি ছিল কিন্তু বার্থেলট। বার্থেলট এটা ওটি, বার্থেলট সেটা ছিল। এটা হচ্ছে বার্থোলেট, এটা লট, এটা লেট, আর বার্থ, এটা বার্থে আগেরটা, দেখবি বানানটা কিন্তু ডিফারেন্ট। এই বার্থোলেট ইনি ছিলেন এমন একজন বিজ্ঞানী, সেই বিজ্ঞানী ইনি ছিলেন সম্রাট নেপোলিয়ান, ফরাসি সম্রাট নেপোলিয়ানের নাম শুনেছি, সেই সম্রাট নেপোলিয়ানের সায়েন্টিফিক অ্যাডভাইজার, মানে বৈজ্ঞানিক উপদেষ্টা। অ্যাকচুয়ালি যারা চ্যাম্পিয়ন হয় যে কোনো ফিল্ডে, ক্রিকেটের সচিন তেন্ডুলকার বা বিরাট কোহলি, বা টেনিসের রজার ফেডেরার বা নাদাল, তুই ফুটবলের মেসি বা রোনাল্ডো, তুই যার কথাই বল না কেন, যে কোনো ফিল্ডে, বা আইনস্টাইন ফিজিক্সের, এরা এই যে চ্যাম্পিয়ন লোকদের কিন্তু একটা স্পেশাল কিছু ব্যাপার থাকে। সবাইকার ভালো অনেকেই আছে, কিন্তু ভালোদের মধ্যে সেরা সে কিন্তু একটু স্পেশাল ব্যাপার। একটা প্রাইভেট একটা টিউশনের মধ্যেও কিন্তু, টিউশনের পরীক্ষাতেও কিন্তু ফার্স্ট হওয়া ভালো, মানে অন্য জিনিস ডিফারেন্ট ম্যাটার, ফার্স্ট হওয়া। তুই ভালো 90% নাম্বার তুই পেতে পারিস, অনেকেই পেতে পারে, কিন্তু ফার্স্ট হওয়া একটা ডিফারেন্ট থিং। এটা কিন্তু একটা আলাদা কোয়ালিটি। এই যে দেখবি পাড়ার ক্রিকেটেও কিন্তু সেঞ্চুরি করা ছেলে খুব কম আছে, তাই না? এটা কিন্তু তোরা পাড়াতে দেখেছিস যে পাড়ার ছোটো একটা ক্রিকেটে, সেখানে সচিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে 100টা 100 করে ফেলেছে। তাহলে আমাদের সঙ্গে সচিনের পার্থক্যটাকে বোঝো। আমরা যদি পাড়ার ক্রিকেটে 2বার 100 করেছি তো বিরাট ব্যাপার, আরে ও পাড়ার ক্রিকেটে 2বার 100 করেছে। সচিন ইন্টারন্যাশনাল ক্রিকেটে 100বার 100 করেছে, ভাব তাহলে ওর সঙ্গে আমাদের মানে এফিসিয়েন্সি, দক্ষতার পার্থক্যটা কি। এরা হচ্ছে চ্যাম্পিয়ন। তো সম্রাট নেপোলিয়ান একজন চ্যাম্পিয়ন লোক ছিল, সারা পৃথিবীটাকে প্রায় নিজের দখলে করেছে। রাজা অনেকে ছিল, কিন্তু চ্যাম্পিয়ন, এই যে সম্রাট, এরা কিন্তু একদম ডিফারেন্ট জিনিস হয়। সম্রাট নেপোলিয়ান ঠিক সেরকম। সম্রাট নেপোলিয়ান বার্থোলেট বলে যে বিজ্ঞানী, তাকে সায়েন্টিফিক অ্যাডভাইসার করেছিল। মানে এইটা হচ্ছে রাজাদের ইউনিকনেস, যে রাজারা যত বেশি নিজের শাসন কার্যে যত বেশি বিজ্ঞানকে জড়াতে পারবে, তুই শুধু রাজা কেন, যে কোনো কিছুতে, তুই পড়াশোনা বল, খেলাধুলা বল, যে কোনো কিছুতে তুই যত বিজ্ঞানকে, তুই যত সায়েন্স ওরিয়েন্টেড হতে পারবি, তত তোর সার্ভাইভ করা, তত চ্যাম্পিয়ন হবার কিন্তু টেন্ডেন্সি এবং স্কোপ অনেক বেড়ে যাবে। অবৈজ্ঞানিকভাবে কিন্তু কিছুই হয় না, তোকে লেখাপড়াটাও করতে হবে সায়েন্টিফিক ওয়েতে। তো সম্রাট নেপোলিয়ান, দেখ ব্যাপারটা দেখ, এই যে একটা তোকে রাজা করে দিল, কি আমাকে রাজা করে দিলে আমরা বিরাট ভালো, কিন্তু রাজা হতে পারবো না। রাজা করার অনেক ব্যাপার আছে। একটা উদাহরণ দিই, আমি এগুলো অফলাইন হলে আরও ভালো করে বলি, অনলাইনে ভিডিওতে একঘেয়েমি লাগে এত কথা শুনতে, আমি জানি, আমিও সায়েন্সটাকে বুঝি, সেই জন্য আমি সংক্ষেপ করবার চেষ্টা করছি ব্যাপারগুলোকে, কিন্তু এগুলো খুব এসেন্সিয়াল, এগুলো জানা দরকার সায়েন্স স্টুডেন্টদের। ধর তুই একজন কাশ্মীরের রাজা, সেই কাশ্মীরের আজ থেকে 500 বছর আগেকার কথা ভাব, সেই অবস্থাতে খবর টবর তুই রাখিস না। তুই কাশ্মীরের রাজা, সেই রাজা যদি বাঁকুড়ার রাজার সঙ্গে যুদ্ধ করতে আসে জুন মাসের গরমে, জুন মাসের গরমে যখন 50 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থাকে, ওরা জাস্ট দাঁড়িয়ে হেরে যাবে, কারণ ওরা তো সোয়েটার নিয়ে অভ্যস্ত। আবার তুই বাঁকুড়ার যদি রাজা, যদি সৈন্য আমাদের বাঁকুড়ার সৈন্য নিয়ে একটা দেখবি সেই পাতলা টি শার্ট আর বারমুডা পরে
এই জানুয়ারি মানে ডিসেম্বর জানুয়ারি যদি কাশ্মীরের রাজার সাথে লড়াই করতে কাশ্মীর চলে যায়, যুদ্ধ করতে পারে, ঠান্ডায় মরে যাবে। জাস্ট এইটা, তাহলে এই জিওগ্রাফি সম্পর্কে, ভূগোল সম্পর্কে ধারণা দরকার একটা রাজার। ঠিক সেরকম খাদ্যাভ্যাস, তুই যদি সাউথ ইন্ডিয়াতে গেলে আমাদের কত খেতে অসুবিধা হয়, সেখানে একটা অন্য দেশে তুই যদি যাস, তাদের ফুড গ্রেনস, তাদের খাদ্যকণা কী ব্যবহার করে, সবাই হয়তো চাল ব্যবহার করে না, অনেকে হয়তো জোয়ার ব্যবহার করে, নানা রকমের আছে, ভুট্টা ব্যবহার করে, গমও সবাই ব্যবহার করে না। তুই চাল গমটাকে আমরা খুব ভালো চিনি, বাকিগুলোকে কীভাবে আমরা তার থেকে খাদ্য পাবো? তাহলে এইগুলোকে, এই ফুড গ্রেনস, পোশাক পরিচ্ছদ, কালচার, তাদের টেম্পারেচার, তাদের পরিবেশ, তাদের জিওগ্রাফি, সমস্ত কিছু সম্পর্কে কিন্তু ধারণা চায় একটা জায়গায়, একটা দেশ থেকে আরেকটা দেশে গেলে। তো নেপোলিয়ান এরকম এই জন্য এইসবকে স্টাডি করার জন্য একজন বিজ্ঞানীকে রেখেছিলেন উপদেষ্টা হিসেবে, তার সে ছিল এই বার্থোলেট। তো নেপোলিয়ান যখন মিশর বা ইজিপ্ট অভিযান করেছিল, তখন বার্থোলেটকে পাঠিয়ে দিয়েছিল, যা আপনি যান, গিয়ে দেখুন এখানকার কীভাবে আমরা ওখানে আক্রমণ করতে পারবো, কীভাবে আমরা অধিকার করতে পারবো, আপনি একটু দেখুন। বার্থোলেট গিয়ে স্টাডি শুরু করলো চারদিকে। এবার স্টাডি করতে করতে ওর যে বৈজ্ঞানিক, যে সায়েন্টিফিক যে দৃষ্টিভঙ্গি, সেখানে একটা জিনিসে গিয়ে ওর নজর আটকে গেল। ইজিপ্ট বা মিশরের নাম শুনলে আমাদের মাথার মধ্যে আসে মিশরের নীলনদ, পিরামিড, স্ফিংস, এগুলো। কিন্তু বার্থোলেট তো আমাদের মতন নয়। আমরা দেখবি কেউ যদি মিশর যেতে পারি, তাহলে আমরা ফট করে যাবো, একটা পিরামিডের সামনে ছবি তুলে একটা সেলফি তুলবো, দিয়ে ফেসবুকে আপলোড করে দেবো, তাই না? কিন্তু বার্থোলেট একটু ডিফারেন্ট, আমাদের মতন নয়। সে ওই সবগুলো কমন জিনিসগুলো দেখলো, কিন্তু দেখার পরে সব থেকে যেটা মনোযোগ দিয়ে দেখলো, তার নাম হচ্ছে ট্রোনা। তোরা ট্রোনাটাকে চেক করতে পারিস। ট্রোনা, এই ট্রোনা হচ্ছে কি মিশরের একটা অদ্ভুত কিছু পাহাড়ের নাম। ট্রোনার ইজিপ্টিয়ান ভাষায় ট্রোনা মানে হচ্ছে ন্যাড়া পাহাড়। ন্যাড়া পাহাড় মানে কি, মানে একটা গাছ পর্যন্ত নেই। ইজিপ্ট বা মিশরে এরকম বেশ কিছু পাহাড় আছে, যে পাহাড়গুলো দেখা যায় এরকম করে হ্রদের ধারে, এই পাহাড়গুলোতে একটা গাছ পর্যন্ত নেই, এগুলোকে বলা হয় ট্রোনা। তো এই ট্রোনার গাছ নেইটা দেখে কিন্তু চমকে গেল বার্থোলেট। এই যে বার্থোলেট চমকে গেল, বার্থোলেটের কারণ যে সমস্ত পাহাড়ে গাছ থাকে, ঘাস থাকে, এখানে ঘাস টাস কিচ্ছু নেই। কি করে সম্ভব? সে এই ট্রোনা থেকে সামান্য একটা পাথরকে, মাটিকে ভেঙে নিজের ল্যাবরেটরিতে নিয়ে এসে এবং দেখলো, টেস্ট করে দেখা গেল এই পাহাড়টা সোডিয়াম কার্বনেট, Na2CO3 এর পাহাড়। অথচ পৃথিবীর সমস্ত পাহাড়, আমাদের শুশুনিয়া বিহারীনাথ বল, অযোধ্যা পাহাড় পুরুলিয়ার বল, কি হিমালয় বল, তুই যে কোনো পাহাড় যা, পাহাড়গুলো হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের পাহাড় হয়, কিন্তু এই পাহাড়গুলো সোডিয়াম কার্বনেট। এটা কীভাবে সম্ভব হয়েছে? সারা পৃথিবীর সমস্ত পাহাড় ক্যালসিয়াম কার্বনেটের, সেখানে মিশরের এই স্পেশাল পাহাড়গুলো সোডিয়াম কার্বনেটের হয় কি করে? এটাকে নিয়ে ভাবতে শুরু করলো। তখন দেখা গেল, যেটা ধরা পড়লো বার্থোলেটের গবেষণায়, দেখা গেল অ্যাকচুয়ালি এই সমুদ্রে এই যে হ্রদ, এই হ্রদগুলোর জলে ছিল NaCl দীর্ঘদিন, কোটি কোটি বছর ধরে। আর এই পাহাড়গুলো আগে ছিল ক্যালসিয়াম কার্বনেটেরই, এদের মধ্যে বিক্রিয়াতে এটা তৈরি হয়ে গেছে। তাহলে আগে দেখ, আগে মানুষের যে অ্যাফিনিটির কথা বলছিলাম, আগে মানুষের ধারণা ছিল সোডিয়াম আর ক্লোরিন এরা NaClই হবে সবসময়, উল্টোটা কখনো হবে না। সোডিয়ামকে ক্লোরিনকে কাছাকাছি রাখলে ওরা NaClই হয়ে যাবে, অন্য কিছু হতে পারে না। একই রকমভাবে ক্যালসিয়াম আর কার্বনেটও কাছাকাছি বসলে ক্যালসিয়াম কার্বনেটই হবে। কিন্তু দেখা গেল না, ব্যাপারটা তো এরকম নয়। আমরা যেমন জানি যে NaCl, এখানে দেখা গেল কি NaCl আর COCO3 বিক্রিয়াতে Na2CO3 প্লাস CaCl2 অর্থাৎ 2NaCl তৈরি হচ্ছে। আর আমাদের এটা বার্থোলেট দেখলো। আগে আমাদের ধারণা ছিল যদি Na2CO3 আর CaCl2 এর মধ্যে বিক্রিয়া ঘটানো হয়, এরা নিজের থেকে NaCl আর CaCO3 তৈরি করে ফেলবে। কিন্তু বাস্তবে তাহলে কি হচ্ছে, এই বিক্রিয়াটা যদি হতে পারে, এটাও হতে পারে, দুটো বিক্রিয়ায় কিন্তু সম্ভব। এই উভমুখী বিক্রিয়ার কনসেপ্ট শুরু হলো। অর্থাৎ আমরা লিখতে পারি 2NaCl প্লাস CaCO3 সাইন অফ রিভার্সিবল Na2CO3 প্লাস CaCl2। এই দেখ, এটা হচ্ছে রিভার্সিবল রিঅ্যাকশনের কনসেপ্ট ধরা পড়লো প্রথমবারের মতো, যে A আর B মিশালে যদি C আর D তৈরি হয়, C আর Dও মিশিয়ে দিলে A আর Bও তৈরি হতে পারে। এটা একটা বড় উদাহরণ উভমুখী বিক্রিয়া।
মিশরের ট্রোনা। বোঝা গেল? তার মানে এমন নয় যে সমস্ত বিক্রিয়া উভমুখী, কিন্তু প্রচুর উভমুখী বিক্রিয়া আছে। যেমন আগে যে উদাহরণে বললাম সিলভার ক্লোরাইডের যে অধক্ষেপ পড়লো, ওটা কিন্তু একমুখী বিক্রিয়া পরিষ্কার। তেজস্ক্রিয় বিক্রিয়া রেডিওঅ্যাক্টিভ রিঅ্যাকশনগুলো সব একমুখী। ইউরেনিয়াম থেকে লেডই হবে, লেড থেকে কখনো ইউরেনিয়াম হবে না। তবে বেশিরভাগ রাসায়নিক বিক্রিয়ায় কিন্তু উভমুখী। দেখ, আমি যে একমুখী বিক্রিয়ার প্রথম উদাহরণটা দিয়েছিলাম KClO3, সেখানে বলেছিলাম যে খোলা পাত্র, KClO3টাকে কিন্তু ওপেন পাত্রের মধ্যে রাখতে হবে। মুখটা ঢাকা দিয়ে দিলে কিন্তু ওটাও সাম্যাবস্থা তৈরি করে দেবে। ঠিক আছে, তাহলে এটাকে তোরা লিখে নে, এরপরে আমরা চলে আসবো দেখ, তাহলে এই রিভার্সিবল রিঅ্যাকশনগুলো ব্যাপারটা কি। এই রিভার্সিবল রিঅ্যাকশনগুলোর যেমন এক্সাম্পল হচ্ছে ধর, তাহলে রিভার্সিবল রিঅ্যাকশন এই যে উভমুখী বিক্রিয়াগুলো সাম্যাবস্থা তৈরি করছে, ব্যাপারটা সম্পর্কে আমি এক্ষুনি আসছি, ক্লিয়ার হয়ে যাবি তাহলে তোরা। আমি দুটো উদাহরণে চলে যাই। একটা হচ্ছে সমসত্ব সাম্যাবস্থা, বানানটা তয়ে তয়ে বয়, সমসত্ব সাম্যাবস্থা বা হোমোজেনিয়াস ইকুইলিব্রিয়াম। যেমন ধর হাইড্রোজেন গ্যাস প্লাস নাইট্রোজেন গ্যাস থেকে 2NH3 গ্যাস। আবার এটা হচ্ছে কারণ গ্যাস বিক্রিয় এবং বিক্রিয়জাত পদার্থ, রিঅ্যাক্টেন্ট এবং প্রোডাক্ট সবাই গ্যাসীয়, একই রকম ফেজ থাকলে হোমোজিনিয়াস। ফেজটা যদি চেঞ্জ হয়ে যায়, যেমন হচ্ছে অসমসত্বের একটা উদাহরণ দিই, অসমসত্ব সাম্যাবস্থার উদাহরণ হেটেরোজিনিয়াস ইকুইলিব্রিয়ামের উদাহরণ হচ্ছে, যেমন ধর ক্যালসিয়াম কার্বনেটকে যদি উত্তপ্ত করা হয়, ক্যালসিয়াম কার্বনেট কঠিন পদার্থ S, তাকে তাপ দিয়ে দিলাম, ক্যালসিয়াম S প্লাস CO2 তৈরি হবে, ক্যালসিয়াম অক্সাইড হবে, ক্যালসিয়াম অক্সাইড আর CO2 গ্যাস হয়ে যাবে। তাহলে এটা একটা অসমসত্ব, দেখ সলিড আর গ্যাস দু রকমের থেকে যাচ্ছে, তাহলে এরা হচ্ছে অসমসত্ব সাম্যাবস্থার কিন্তু উদাহরণ। ঠিক আছে, এবারে সাম্যাবস্থা, কেমিক্যাল সাম্যাবস্থাকে সাম্যাবস্থা বলছে কেন একটু ক্লিয়ার হয়ে যায়। পুরোটাকে মুছে দিই। ধর আমি একটা উদাহরণ দিই, একটা হোমোজিনিয়াস উদাহরণ দিই। ধর হাইড্রোজেন গ্যাস প্লাস আয়োডিন, এটাও গ্যাস, সাইনাইড রিভার্সিবল 2HI গ্যাস। এইরকম একটা সাম্যাবস্থা তৈরি করেছিস, একদম একটা বদ্ধ পাত্রের মধ্যে হাইড্রোজেন গ্যাসকে আয়োডিন গ্যাসকে নিয়েছিস এবং এটা HI গ্যাস হয়ে গেছে। এই পাত্রটার মধ্যে সমস্ত কিছু আছে। তাহলে দেখা গেল তুই প্রাথমিক অবস্থায় অর্থাৎ 0 সেকেন্ড টাইমে এবং ইনিশিয়ালি তুই এটাকে দেখা গেল 20 মোল, এটা দেখা গেল তুই 20 মোল নিয়েছিস, তখন এটাতে 0 মোল কোনো কিছু উৎপন্ন হয়ে নিয়ে যায়। এবারে ধর 10 মিনিট টাইম পর তুই দেখতে গেলি, দেখা গেল যে ধর এটা আর একটু ছোট করি, 5 মিনিট টাইম পর দেখা গেল এটা দেখা গেল 18 মোল, এটাও দেখা গেল 18 মোল, এটা 2 মোল হয়েছে। 10 মিনিট টাইম পর দেখা গেল এটা 16 মোল, এটা 16 মোল, এটা 4 মোল হয়েছে। 20 মিনিট টাইম পর দেখা গেল এটা 10 মোল, 10 মোল, 11 মোল, 11 মোল, 9 মোল হয়েছে। 30 মিনিট টাইম পর দেখা গেল এটা 11 মোল, 11 মোল আর 9 মোল হয়েছে। 1 ঘন্টা টাইম পর দেখা গেল 11 মোল, 11 মোল, 9 মোল হয়েছে। 2 ঘন্টা টাইম পর দেখা গেল 11, 11 আর 9। অর্থাৎ বদ্ধপাত্রে বিক্রিয়াটা করার পরে 20 মিনিটের পরের অবস্থাটা কিন্তু আর চেঞ্জ হচ্ছে না, 11, 11 আর 9 কিন্তু রয়ে যাচ্ছে। এইটা তার মানে আমরা বলতে পারি এখানে সাম্যাবস্থা বা ইকুইলিব্রিয়াম চলে এসছে 20 মিনিট টাইমে। তার মানে তারপরে আর কিন্তু তার অবস্থার কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে সমান দেখ হবে তার কোনো মানে নেই। এগুলো 11টা 9 নাও সমান হতে পারে, আবার হতেও পারতো 10, 10, 10ও হতে পারতো, সমান সাম্যাবস্থা হতে পারতো কোনো ক্ষেত্রে। আবার এমন হতে পারতো যে আরো পরে এটাকে আরো কমে গিয়ে এটা 9 হয়ে গেল, এটা 11 হয়ে গেল, তাও হতে পারত। বুঝতে পেরেছিস? তাহলে কিন্তু যে অবস্থাটাতে আসলে যারা অবস্থার পরিবর্তন হচ্ছে না, তার মোল সংখ্যার আর পরিবর্তন হচ্ছে না, এই ক্ষেত্রে তাকে আমরা বলছি এটা সাম্যাবস্থা। ঠিক আছে,
তো বোর্ডওয়ার্কটাকে মুছে দিই, লেখে নে তোর, এটা এগুলো সব লেখে নিবি। তাহলে এটার ক্ষেত্রে দেখা গেছে এবার একটা দেখ ডাইনামিক ইকুইলিব্রিয়াম, বাংলায় এটাকে বলবো আমরা গতিশীল সাম্য। এই ব্যাপারটাকে একটু ক্লিয়ার হয়। ধর এ থেকে পি হচ্ছে, এটা একটা উভমুখী বিক্রিয়া, রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট এ থেকে পি। তাহলে যদি আমরা রেটটাকে দেখি, রেট মানে বিক্রিয়ার হার, আর এদিকে যদি আমরা বিক্রিয়া অক্ষ, এদিকে যদি আমরা সময়কে ফিট করে দিই, সময় বা টাইমকে যদি আমরা ফিট করি, তাহলে দেখা গেছে কি এ দেখ এই যে একদম জিরো সময়, এটা সময়টা জিরো, আস্তে আস্তে সময় বেড়ে যাচ্ছে, জিরো সময়ে এর পরিমাণ ছিল সর্বোচ্চ, তখন এটা এদিক থেকে এ থেকে পি হচ্ছে, এদিক থেকে পি থেকে এ হচ্ছে, দেখ এর পরিমাণ আস্তে আস্তে কমছে, অর্থাৎ এর বিক্রিয়ার হার আস্তে আস্তে কমেছে, পি এর বিক্রিয়ার হার আস্তে আস্তে বাড়ছে, কারণ তখন জিরো থেকে আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে, বেড়ে বেড়ে গিয়ে এখানে আসার পর দুটো বিক্রিয়ার সমান হয়ে গেছে। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে, এইটাই হচ্ছে ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা সাম্য বিন্দু। এখানে এসে বিক্রিয়া দুটোর হার কিন্তু সমান হয়, বিক্রিয়া দুটোর রেট অফ রিঅ্যাকশন, বিক্রিয়ার হার দুটো সমান হয়ে গেছে, সম্মুখ বিক্রিয়া এবং বিপরীত বিক্রিয়া, ফরওয়ার্ড রিঅ্যাকশন এবং ব্যাকওয়ার্ড রিঅ্যাকশন দুটো সমান হয়ে গেছে। তাহলে এটা ডাইনামিক সাম্য, মানে কেউ তো বলতে পারে যে এটা থেমে গেছে বিক্রিয়াটা, কিন্তু থামে না, বিক্রিয়াটা কিন্তু সমভাবে চলতে থাকে। মানে যে এই যখন এই ফেজটাতে হয় কি সাম্যাবস্থায় পৌঁছে যাওয়ার পর যে হারে এ পি তৈরি করে, সে হারে পিটা আবার এ তৈরি করে দেয়, তার ফলে দুটো সম্মুখ বিপরীত বিক্রিয়ার রেট কিন্তু সমান হয়ে যায়। তাহলে এটাকে কখনো ডেড এন্ড নয়, এটা কিন্তু একদম ভাবিস না যে থেমে গেছে বিক্রিয়াটা অ্যাকচুয়ালি হচ্ছে, সমভাবে হচ্ছে, সম্মুখ বিক্রিয়াটা যে হারে হচ্ছে বিপরীত বিক্রিয়াটা সেভাবে হচ্ছে। এবং তুই যে সামান্য এটাকে পরিবর্তন করিস, এর কিন্তু সাম্যাবস্থার পরিবর্তন হবে না। তাহলে এটা খুব স্টেবল ইকুইলিব্রিয়াম, শুধু ডাইনামিক ইকুইলিব্রিয়াম নয়, এটা হচ্ছে স্টেবল অ্যান্ড ডাইনামিক, সুস্থির এবং গতিশীল সাম্য, সুস্থির এবং গতিশীল সাম্য। আবার তুই যদি এটার পরিমাণের উপরে যদি তুই দেখতে চাস, ধর এখানে যদি কনসেন্ট্রেশন, গাঢ়ত্ব, তুই যদি গাঢ়ত্ব বা কনসেন্ট্রেশন বা গাঢ়ত্ব এদিকে যদি টাইম রাখিস, তাহলে এই গ্রাফটা কিন্তু সেক্ষেত্রে কনসেন্ট্রেশন টাইম সময়, কনসেন্ট্রেশন আর টাইম সময়, তিন রকমের গ্রাফ পেতে পারিস। এটা রেটের বেলায় একটাই গ্রাফ, এটার বেলায় তিনটে গ্রাফ। এক হতে পারে এই, আরেক হতে পারে এই, আরেক হতে পারে এই। ব্যাপারটাকে ক্লিয়ার করি, বুঝে নে ব্যাপারটা। ধর এ থেকে এ সাইনাল রিভার্সিবল পি, তুই 10 মোল নিয়েছিস 0 সেকেন্ডে, 0 সেকেন্ডে 10 মোল, এটা তখন পি জিরো প্রাথমিক অবস্থাতে একটা বিক্রিয়া পাতে যা শুরু করলি 10 মোল এ নিয়ে, তখন পি তৈরি হয়নি, পি জিরো, এটা 10। এবারে তুই 5 মিনিট পর এসে দেখলি এটা হয়ে গেছে 8, এটা হয়ে গেছে 2। তুই 10 মিনিট পর এসে দেখলি এটা হয়ে গেছে 6, এটা হয়ে গেছে 4। তুই 20 মিনিট পর এসে দেখলি এটা হয়ে গেছে 4.5, এটা হয়ে গেছে 5.5। 30 মিনিট পর এসে দেখলি সেই 4.5 আর 5.5ই আছে। 1 ঘন্টা পর দেখলি 4.5 আর 5.5 আছে, অর্থাৎ এখানে সাম্যাবস্থা এস্টাবলিশড হয়ে গেছে। অর্থাৎ ভালো করে দেখ, 10 থেকে কমে 4.5, 0 থেকে কমে 5.5, তাহলে 10 থেকে কমে 4.5, জিরোটা ক্রস করে একে বেরিয়ে চলে গেছে। মানে এই ভ্যালুটা ফাইনালি পি এর ভ্যালুটা এর থেকে ক্রস করে বেরিয়ে গিয়ে ওটা সাম্যাবস্থা আসতে পারে। আবার এমন হতে পারতো এই 10 মিনিটে সাম্যাবস্থা চলে আসতে পারতো, এই জায়গাটাতে সাম্যাবস্থা যদি আসতো তখন এরকম হতো 10 থেকে কমে 6 আর 0 থেকে 4, 6 থেকে 4-এর ভ্যালুটা কম কিন্তু, তাই এই গ্যাপটা থেকে যেত। আবার এমন হতো যেটা আমি দেখাইনি, 5-5 হতে পারতো, তখন কিন্তু এরকম হয়ে যেত গ্রাফটা। তাই তিনটে তোদের বইয়ে শুধুমাত্র এই গ্রাফটা দিয়েছে, এটাও হতে পারতো, এটাও হতো, তিনটে কেসই কিন্তু অ্যারাইজ করতে পারে। যারা জয়েন্ট দিবি তারা এই জায়গাটাকে বুঝে নেয়, যদি বুঝতে না পারিস আমাকে জানাবি। পরের দিন সক্রিয় ভর অ্যাক্টিভ মাস থেকে শুরু করবো, আজকে এখানে শেষ করছি, বাই, ঠিক আছে।